গল্পে। মুভির শুরুতেই আমরা ভানি বাট্রাকে দেখতে পাই। সেই মূলত এই মুভির নায়িকা। ভানি জার্নালিজম নিয়ে পড়াশোনা করেছে এবং কলেজ লাইফ থেকে এসে লিখতে খুব পছন্দ করে। কলেজে থাকতে মহেশ নামে এক সিনিয়রের সাথে তার সম্পর্ক ছিল, আর আজ তাদের বিয়ের দিন, তাই সে ম্যারেজ রেজিস্ট্রি অফিসে অপেক্ষা করছিল। ভানির একটি ডায়েরি আছে, আর সে তার জীবনের সবকিছু এই ডায়েরিতে লিখে রাখে। আজ ভানির চোখে হাজারো স্বপ্ন। সে তার ভালোবাসা মানুষটিকে বিয়ে করে নতুন জীবন সাজাবে। এদিকে তার বাবা মা ও মহেশের বাবা মাও এখানে এসেছে। এমন সময় মহেশ ভানিকে ফোন করে জানায় সে আসতে পারবে না, তার প্রমোশন হয়েছে, তাই সে আজকে আমেরিকা চলে যাচ্ছে। তখন ভানি বলে, এটা তো খুব খুশির সংবাদ, কিন্তু তুমি আগে বললে আমরা বিয়ের ডেটটা অন্য একদিনে দিতাম। যাই হোক, এখন তুমি ফিরে আসলে আমরা বিয়ে করব। তখন মহেশ সরাসরি বলে, দেখো ভানি, আমার পক্ষে বিয়েটা করা সম্ভব না, কারণ আমি অন্য একজনকে ভালোবাসি। আর এটা শোনার পর ভানির জীবনে সবকিছু যেন উলট পালট হয়ে যায়। সে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। এরপর দৃশ্য পরিবর্তন হয়ে চলে যায় 6 মাস পর। ভানি পুরনো স্মৃতিগুলো ভুলে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু অনেক চেষ্টার পরেও সে মহেশকে ভুলতে পারছিল না। কারণ আর যাই হোক, সে তো মহেশকে সত্যি ভালোবেসেছিল। এদিকে ভানির বাবা মা ওকে খুব সাপোর্ট করতে থাকে, যেন সবকিছু ভুলে ও আবার সামনের দিকে এগিয়ে যেতে পারে। যাই হোক, ভানি একটি নিউজ চ্যানেলে অ্যাপ্লাই করেছিল এবং আজ তার ইন্টারভিউয়ের জন্য কল আসে। ভানির বাবা তাকে নিউজ চ্যানেলের অফিসে ড্রপ করে দিতে যাচ্ছিল। তখন ভানির বাবার কথা শুনে আমরা জানতে পারি ইদানিং ভানি খুব ছোটখাটো জিনিস ভুলে যাচ্ছে। এদিকে তারা যেতে যেতে ভানি বাইকে একটি ছেলেকে দেখতে পায়। ছেলেটি সিগারেট টানতে টানতে বাইক রাইড করছিল। এরপর ভানির বাবা তাকে ওই নিউজ চ্যানেল অফিসের সামনে ড্রপ করে চলে যায়। ভানি গাড়ি থেকে নেমে দেখে তার জুতার ফিতা খুলে গিয়েছে। তো ফিতা বাঁধার জন্য সে হাতের ডায়েরিটা পাশে রেখে দেয়। এমন সময় সে ওই ছেলেটিকে আবার দেখতে পায়। তবে ছেলেটিকে দেখা মাত্রই ভানি কেন যেন খুব তাড়াতাড়ি করে অফিসের ভিতরে চলে যায়। আর এই তাড়াহুড়ো করতে গিয়ে ভানি তার ডায়েরিটা ভুলে রেখে যায়। কিন্তু ছেলেটি সেখান দিয়ে যাওয়ার সময় ডায়েরিটা দেখতে পায়। ভানি অফিসে ঢুকে ইন্টারভিউ দিতে থাকে। যদিও ভানি জার্নালিজমে টপার ছিল, তবুও তাকে বলা হয় এখানে কাজ করতে হলে তোমার ট্যালেন্টের সাথে ইগো থাকতে হবে, কারণ ম্যাক্সিমাম টাইম আমাদের ফিল্ম স্টার বা বড় বড় গায়কদের ইন্টারভিউ নিতে হয়, তাই ইগো থাকাটা খুব দরকার। ইন্টারভিউ শেষে ভানিকে বলা হয় আমরা আপাতত তোমাকে ইন্টার্নশিপ হিসেবে রাখছি। তো ভানি চলে যাচ্ছিল, এমন সময় ওই ছেলেটি ডায়েরি হাতে আসে এবং তাকে ডায়েরিটি দিয়ে দেয়। এরপরেই যে লোকটি ভানির ইন্টারভিউ নিচ্ছিল ওই লোকটিকে ওই ছেলেটি উদম কেলাতে থাকে। আর এখানে আমরা জানতে পারি এই ছেলেটির নাম হচ্ছে ক্রিশ কাপুর। সে একজন মিউজিক আর্টিস্ট। ক্রিশের জোশ নামে একটি মিউজিক ব্যান্ড আছে। তারা কয়েকজন ফ্রেন্ড মিলে ব্যান্ডটিকে চালায়। যদিও ব্যান্ডের গানগুলো সে নিজেই কম্পোজ করে এবং নিজেই লিড রোল প্লে করে, কিন্তু নিউজে তাদের ব্যান্ডের মেইন গায়ক হিসেবে অন্য একটি ছেলের নাম এসেছে, কারণ ওই ছেলেটির বাবা এই নিউজ চ্যানেলে টাকা দিয়ে তার ছেলেকে সামনে নিয়ে এসেছে। এজন্যই ক্রিশের মেজাজ খারাপ হয়ে যায় আর অফিসে এসে এই লোকটিকে পেটাতে থাকে। আর মারামারি শেষে চলে যাওয়ার সময় সে ভানিকে বলে তুমি খুব ভালো লিখতে পারো। তার মানে এই সময়ের ভেতরে ক্রিশ ভানির ডায়েরির কিছু অংশ পড়েছে। এদিকে ক্রিশদের আজকে একটি পারফর্ম করার কথা, কিন্তু সে এসে ওই ছেলেটির সাথে ঝামেলা বাঁধায়। কারণ ক্রিশের কথা, সব কাজ আমি করি আর নাম হয় তোর, আমাকে ছাড়া তোরা কিছুই না, এমনকি আমাকে ছাড়া তোদের ব্যান্ডও টিকবে না। অন্যদিকে ক্রিশ যে অফিসে গিয়ে মারামারি করেছে সেই ভিডিওটা ভাইরাল হয়ে গিয়েছে, তাই ওদের ব্যান্ডের নামে বদনাম হচ্ছে। এইসব দেখে ব্যান্ডের অন্য সদস্যরা বলে তুই একাই যেহেতু সব কাজ করিস তাহলে এই ব্যান্ডে তুই একাই থাক। এই বলে ক্রিশকে একা রেখে তারা সবাই চলে যায়। আর ক্রিশ ছিল অনেক বেশি জেদি, তাই সে অটো মিউজিক সেট করে একাই পারফর্ম করতে থাকে। আর ক্রিশের এই সিঙ্গেল পারফরমেন্স সুপার হিট হয়ে যায়। আর পারফরমেন্স শেষে সবাই চলে গেলেও ক্রিশের ফ্রেন্ড ভিকি সেখানে থেকে যায়। সে ক্রিশকে অনেক বোঝানোর চেষ্টা করে। সে বলে দেখ ভাই, আমাদের সবাইকে এক থাকতে হবে। আর সে কোনোভাবে ক্রিশকে বুঝিয়ে পরের দিন একটি সেটে নিয়ে যায়। এই সেটটি মূলত প্রিন্স নামের একজন হিপ হপ সিঙ্গারের, এবং এই সিঙ্গারটি ইউটিউবে প্রচুর পপুলার। তার প্রতিটি গান ইউটিউবে 100 মিলিয়ন ভিউজ ক্রস করে। আর ওরা চায় প্রিন্সকে কনভিন্স করে তার সাথে একটি মিউজিক প্রডিউস করতে, যাতে করে প্রিন্সের মতো ওরাও রাতারাতি পপুলার হয়ে যায়। তো ভিনি নামের একজন ওদের সাথে কথা বলতে আসে। ভিনি মূলত প্রিন্সদের মতো বড় বড় সিঙ্গারদের ম্যানেজ করে থাকে এবং তার নিজের একটি বড় রেকর্ডিং কোম্পানিও আছে। সে বলে এবার যে মিউজিক ফেস্টিভ্যাল হবে সেখানে প্রিন্স গান গাইবে, কিন্তু প্রিন্স একই ধরনের গান গাইতে গাইতে এখন বোর হয়ে গেছে। তাই প্রিন্স এখন নতুন মিউজিক আর্টিস্ট খুঁজছে, কিন্তু ক্রিশ ওদের চালাকিটা ধরে ফেলে। সে বলে গান লিখবো আমি, কম্পোজ করবো আমি, আর নাম হবে তোমাদের। সেটা হবে না, আমি তোমাদের সাথে কাজ করতে রাজি আছি, তবে আমাকে ক্রেডিট দিতে হবে এবং সোশ্যাল মিডিয়ায় প্রমোশনের সময় আমিও প্রিন্সের সাথে থাকবো। এসব কথোপকথনের শেষে হঠাৎ ক্রিশের চোখ পড়ে ভানির দিকে। ভানি এখানে এসেছে প্রিন্সের ইন্টারভিউ নিতে, কিন্তু সিকিউরিটি তাকে ভিতরে ঢুকতে দিচ্ছে না। তখন ক্রিশ এগিয়ে গিয়ে ভানির হাত ধরে তাকে ভিতরে নিয়ে আসে। তবে ভানি প্রিন্সের ম্যানেজার ভিনির সাথে কথা বলতে যাওয়ার সময় ডায়েরিটা ক্রিশ চেয়ে নেয় এবং ডায়েরিতে ভানির লেখা প্রথম গানটি গাইতে শুরু করে। আর গান শুনে সবার নজর চলে যায় ক্রিশের দিকে, এমনকি প্রিন্সেরও এই গানটা খুব ভালো লাগে। প্রিন্স বলে এর পরবর্তী লাইন কি হবে? ক্রিশ বলে আমি জানি না, যে লিখেছে সে
বলতে পারবে। এই কথা বলে সে ভানিকে দেখিয়ে দেয় এবং এরপর তাদের মধ্যে একটি চুক্তি হয়। চুক্তিটি হচ্ছে ভানি ক্রিশকে একটি গান লিখে দেবে, কিন্তু গানটি রিলিজ হওয়ার আগে ভানিকে প্রিন্সের একটি এক্সক্লুসিভ ইন্টারভিউ দিতে হবে এবং সবাই এতে রাজি হয়ে যায়। তো দৃশ্য পরিবর্তন হলে আমরা দেখতে পাই ভানি ক্রিশের স্টুডিওতে যায়। তবে গিয়েই ভানি ক্রিশকে জানিয়ে দেয় যা কাজ আছে রাত 8:30টার ভিতরে শেষ করতে হবে, কারণ 8:30টার পরে আমি এখানে থাকবো না, আর আমার সামনে সিগারেট খেতে পারবেন না আর গালিও দিতে পারবেন না, কারণ আমি এগুলো একদম পছন্দ করি না। ক্রিশ বলে আচ্ছা ঠিক আছে। এরপর ভানি বলে আপনি কি ধরনের গান চাচ্ছেন? তখন ক্রিশ বলে তোমার ডায়েরির প্রথম সেরা পাতাতে যে গানটি আছে ওইটাই আমি চাই। ভানি বলে ওই গানটি আমি অনেক আগে লিখেছিলাম আর পেজটাও আমি ছিঁড়ে ফেলেছি, তাই এখন আর আমার ওই গান মনে নেই। ক্রিশ তখন বলে তুমি পেজ ছিঁড়ে ফেলেছো কেন? ভানি বলে দেখুন এটা আমার একান্তই ব্যক্তিগত ব্যাপার আর আমার ভুলে যাওয়ার অভ্যাস আছে, তাই আমি সবকিছু ডায়েরিতে লিখে রাখি। এরপর ডায়েরিটা খোলার পরে ভানির মহেশের স্মৃতিগুলা মনে পড়তে থাকে আর সে কিছুই লিখতে পারছিল না। ক্রিশ জিজ্ঞাসা করলে ভানি বলে আমি লেখার চেষ্টা করছি কিন্তু পারছি না। তারপর ভানি সেখান থেকে রাগ করে উঠে চলে যেতে চায়। সে বলে এভাবে হুট করে কোনো গান লেখা যায় না, এর জন্য একটি স্পেশাল মোমেন্টের প্রয়োজন হয়। ক্রিশও তখন বিষয়টা বুঝতে পারে। এজন্য পরের দিন ভানিকে নিয়ে সে ক্রিকেট প্লেগ্রাউন্ডে যায়, কারণ ক্রিশের যখন মন খারাপ থাকে তখন সে এখানে ক্রিকেট প্র্যাকটিস করে। ক্রিশ তখন ভানিকে বলে ধরো এখন ইন্ডিয়া ও পাকিস্তানের ম্যাচ চলছে আর ব্যাট করছে বিরাট কোহলি, লাস্ট বলে লাগবে 5 রান। এমন সময় কোহলি একটি 6 মেরে দেয় আর পুরো স্টেডিয়াম তার নাম করতে করতে ফেটে পড়ে। এরকম কোন একটা স্পেশাল মুহূর্ত অনুভব করো। আসলে ক্রিশ তাকে বোঝাতে চায় স্পেশাল মুহূর্ত কিছু কিছু সময় অনুভবও করা যায়। ভানিও বিষয়টা অনুভব করে এবং সে তখন ক্রিশের জন্য একটি গান লিখে দেয় আর এখান থেকে শুরু হয় একটি নতুন অধ্যায়। ভানি গান লিখতে থাকে আর ক্রিশ সেগুলোকে কম্পোজ করতে থাকে আর এভাবে চলতে চলতে ভানি ক্রিশের সাথে আরো বেশি কানেক্ট হয়ে যায়। আর এতদিন পর ভানি আবারও হাসতে পারে, সে আবারও স্বপ্ন দেখতে শুরু করে। এরপর একদিন ওরা যখন স্টুডিওতে যাচ্ছিল তখন রাস্তার সিগন্যালে একটি মাতাল ব্যক্তিকে দেখতে পায় এবং তাকে দেখে ক্রিশের মন খারাপ হয়ে যায়। যাই হোক স্টুডিওতে গিয়ে ক্রিশ ফাইনাল গানটি শোনানোর পর প্রিন্স বলে আমার গান হবে আর সেখানে র‍্যাপ থাকবে না, সেটা হতে পারে না, এই গানের ভিতরে র‍্যাপ অ্যাড করতে হবে। ক্রিশ বলে আচ্ছা ঠিক আছে হয়ে যাবে। কিন্তু দৃশ্য পরিবর্তন হলে আমরা দেখতে পাই ভানি বলছে এত কষ্ট করে গান লিখলাম আর ওর বলাতে সব চেঞ্জ করতে হবে। ক্রিশ তখন বলে দেখো তুমি গান লিখেছো যাতে তুমি প্রিন্সের সাথে একটি এক্সক্লুসিভ ইন্টারভিউ নিতে পারো, আর আমি গানটি কম্পোজ করেছি যাতে গানটি হিট হয়ে যায় প্রিন্স গানটিকে গায়, আর গানের ভিতরে র‍্যাপ না থাকলে প্রিন্স গানটি গাইবে না। ভানি তখন বলে ওকে বুঝাইতে হবে এই গানটির ভিতরে একটি ফিলিংস আছে আর গানটি যদি চেঞ্জ করা হয় তাহলে হয়তো প্রিন্স গানটি গাইবে, কিন্তু তুমি কি সন্তুষ্টি পাবে? ক্রিশ বলে আমার সন্তুষ্টি লাগবে না, আমার টাকা লাগবে। এই কথা শুনে ভানি সেখান থেকে চলে যাচ্ছিল আর ঠিক তখনই সেখানে পুলিশ চলে আসে আর আমরা জানতে পারি মদ খেয়ে রাস্তায় সিগন্যালে যে লোকটা ঝামেলা করছিল সে আসলে ক্রিশের বাবা অশোক কাপুর। সে মাঝে মধ্যে মাতাল অবস্থায় রাস্তাঘাটে এমন ঝামেলা করে, কিন্তু সে আগে এমন ছিল না। ক্রিশের মা মারা যাওয়ার পর সে এমন হয়ে গেছে এবং পুলিশ ক্রিশকে ওয়ার্নিং দিয়ে যায় এরপর থেকে এমন হলে বাপ বেটা দুজনকে জেলে পাঠাবো। এরপর ক্রিশ রাগ করে ওর বাবার উপরে কিছু টাকা ছুঁড়ে ফেলে এবং বলে এগুলো নিয়ে মদ খেয়ে মরে যাও। এই সবকিছু দেখার পর ভানি ফিল করে ক্রিশের মনের ভিতরে কতটা কষ্ট জমে আছে। এরপর ক্রিশ ক্রিকেট গ্রাউন্ডে গিয়ে প্র্যাকটিস করছিল। ভানি তখন সেখানে গিয়ে তার অতীত সম্পর্কে বলতে থাকে। সে বলে মহেশ কিভাবে তার সাথে প্রতারণা করেছিল এবং তারপর আমি ভেঙে পড়েছিলাম, আর যখন আমার সব আশা শেষ হয়ে গিয়েছিল তখন তোমাকে দেখে আমি আবার বাঁচার আশা ফিরে পেয়েছি, নতুন করে বাঁচার স্বপ্ন দেখছি। তুমি যেভাবে আমাকে নতুন করে বাঁচতে শিখিয়েছো আমিও তোমাকে সেইভাবে হেল্প করতে চাই, তবে তুমি যদি না চাও তাহলে আমি কিছু করতে পারবো না। তখনই ক্রিশ ভানিকে বলে প্লিজ হেল্প মি। এরপর ওরা দুজন ক্রিশের বাবাকে একটি রিহ্যাব সেন্টারে ভর্তি করে দেয়, কিন্তু সেখানে বছরে 9 লক্ষ টাকা দিতে হবে। কিন্তু এত টাকা ক্রিশ কোথায় পাবে? এজন্য সে তার কম্পোজ করা গানটি প্রিন্সের ম্যানেজারের কাছে বিক্রি করে দেয়, যেখানে কোনো কপিরাইট থাকবে না, কোনো ক্রেডিটও দিতে হবে না। এদিকে ভানি ক্রিশের কষ্টটি বুঝতে পারে, সে শুধু তার গানটি বিক্রি করেনি, তার স্বপ্ন বিক্রি করে দিয়েছে। যাই হোক পরের দিন টিভিতে ভানির ইন্টারভিউ দেখানো হচ্ছিল। ওর বাবা মাও ইন্টারভিউটি দেখছিল, কিন্তু ভানি তার ডায়েরিতে দেখতে পায় সেখানে একটি টিকিট রয়েছে এবং সেখান থেকে সিন চলে যায় মিউজিক ফেস্টিভ্যালে, যেখানে প্রিন্স গান গাচ্ছিল। আর এই গানটা যে তৈরি করেছে সে আর 5টা সাধারণ দর্শকের মতো দাঁড়িয়ে আছে। ভানি সেখানে ক্রিশকে দেখতে পায় আর মানুষের ধাক্কাধাক্কিতে তারা এতটাই কাছে চলে আসে যে নিজেদের আবেগ আর কন্ট্রোল করতে না পেরে একে অপরকে কিস করে দেয়, আর এরপরে তাদের রুম ডেটও হয়ে যায়। যাই হোক এর পরের দিন ক্রিশ তার বন্ধুদের সাথে দেখা করে এবং পিছনে সবকিছু ভুলে গিয়ে আবার নতুন করে মিউজিক স্টার্ট করে। এদিকে ভানি গান লিখতে থাকে আর ক্রিশ কম্পোজ করতে থাকে। এভাবেই তারা নতুন একটি গান তৈরি করে ফেলে। এরপর একদিন ক্রিশ ভানিকে তার বাড়িতে ড্রপ করে দিতে যাচ্ছিল, এমন সময় ভানির বাবা মা তাকে দেখে ফেলে এবং এমনই একটা মুহূর্ত যখন ক্রিশ সিগারেট টানছিল। এরপর ভানি বাসায় গেলে তার মা তাকে বলতে থাকে অলরেডি একটা ছেলের সাথে সম্পর্ক করে তোর জীবন শেষ করতে বসেছিলি, আবার এখন এমন একটা ছেলের সাথে সম্পর্ক করছিস যে কিনা রাস্তায় দাঁড়িয়ে বড়দের সামনে সিগারেট টানে। আমার তো মনে হয় এই ছেলেটাও 2 দিন পরে তোকে ছেড়ে চলে যাবে। এদিকে ভানি ওর ব্যাগটা ভুলে বাইকে রেখে এসেছিল এবং ক্রিশ সেটা দিতে আসলে ভানির মায়ের সব কথা শুনতে পায়। তবে ভানি ওর মায়ের সব কথা শুনতে শুনতে আর সহ্য করতে না পেরে সেন্সলেস হয়ে পড়ে যায়। তখন ওকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং ডাক্তাররা কিছু টেস্ট করে। তবে ডাক্তার বলে ভয়ের কিছু নেই, তবে ওকে একজন নিউরোলজিস্ট দেখা
দেখান। তখন ক্রিশও সেখানে ছিল এবং ভানির বাবা ওকে বলে তুমি চাইলে এখন ভানির সাথে দেখা করতে পারো, কিন্তু ভানির মা বলে তুমি আমার মেয়েকে ভালোবাসো, যদি ভালোবাসো তাহলে ওকে বিয়ে করতে হবে, আর নয়তো ওকে ছেড়ে দাও। তুমি অনেক মেয়ে পেয়ে যাবে, কিন্তু আমার মেয়ে কোনো খেলনার বস্তু নয়। তখন ভানির বাবা এসে তাকে নিয়ে যায়। এরপর ক্রিশ ভানির কাছে এসে বলে চলো বিয়ে করে ফেলি। এই কথা শুনে ভানি বুঝতে পারে ওর মা হয়তো কিছু বলেছে এবং সে ক্রিশকে বোঝাতে থাকে দেখো আমি তোমার সাথে সবসময় আছি, কিন্তু তোমাকে তোমার স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। তুমি সবসময় স্বপ্ন দেখো একজন সুপারস্টার হবে এবং তোমাকে সেই সুপারস্টার হয়ে দেখাতে হবে। তবে সবসময় মনে রেখো যে কোনো অবস্থায় আমি তোমার সাথে আছি এবং থাকবো। এরপর ভানিকে ডিসচার্জ করে বাড়িতে নিয়ে যাওয়া হয়। অন্যদিকে ক্রিশরা একটি অডিও মিউজিক রেকর্ড করে ইউটিউবে ছেড়েছিল এবং ইউটিউব থেকে তারা প্রচুর সাড়া পায়। আর এই মিউজিকের ভিডিও বানানোর জন্য তারা গোয়ায় চলে যায়। তারা হোটেলের সামনে গিয়ে দেখতে পায় শত শত ফ্যান তাদের জন্য অপেক্ষা করছে। ক্রিশ কখনো স্বপ্নেও ভাবতে পারেনি এত মানুষ তাকে ভালোবাসবে। এদিকে ভানি নিউরোলজিস্টকে দেখাতে এসেছে। নিউরোলজিস্ট তার কিছু টেস্ট করে দেখতে পায় তার তেমন কোনো সমস্যা নেই, কিন্তু ভানি সবকিছু ভুলে যাচ্ছে, এমনকি আজকে ডেটটাও তার মনে নেই। তখন ডাক্তার তাকে বলে তোমার আলজাইমার হয়েছে, তুমি আস্তে আস্তে সব ভুলে যাবে। এখন হয়তো শুধু কিছু বিষয় ভুলে যাচ্ছ, কিন্তু আস্তে আস্তে তোমার কাছের মানুষগুলাকেও তুমি ভুলে যাবে। এরপর ভানি বাড়ি ফিরে আসছিল। তখন ক্রিশ ফিরে এসে তার সাথে দেখা করতে আসে। সে ভানিকে তার সাকসেসের কথা বলতে থাকে। সে বলে আমি সারা জীবন যে স্বপ্নটি দেখেছি সেটি বাস্তবায়ন হতে যাচ্ছে। সারা দেশের মানুষ আমাকে চিনবে, আমার গান শুনবে, আর সেই দিন খুব কাছে চলে এসেছে ভানি। ক্রিশের কাছ থেকে এসব কথা শোনার পর ভানি আর তার সমস্যার কথা জানাতে পারে না, নিজের মধ্যেই চেপে রাখে। এরপর ভানি তার অফিসে চলে যায় এবং অফিসে যে জানতে পারে তার কোম্পানিতে নতুন একজন ইনভেস্টর এসেছে এবং এখন সে তার কোম্পানির একজন পার্টনার। এরপরে ভানি দেখতে পায় সেই ইনভেস্টর আর কেউ নয়, সেই মহেশ, যে একদিন তাকে ধোঁকা দিয়ে চলে গিয়েছিল। মহেশকে দেখে ভানি একদম স্তব্ধ হয়ে যায়। সে কি করবে বুঝতে পারছিল না। এদিকে মহেশ ভানিকে একটি পার্টিতে ইনভাইট করে। এরপর ভানি ক্রিশের বাসায় চলে আসে এবং দেখতে পায় ক্রিশ একটি প্রোগ্রামে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। তখন সে ক্রিশকে বলে চাকরিটা আমি ছেড়ে দিব। ক্রিশ জিজ্ঞাসা করে কেন, কিন্তু ভানি মহেশের কথা বলতে চায় না, তাই সে ওভার রিয়াক্ট করে বক বক করতে করতে ক্রিশের জামা কাপড় ব্যাগে ভরতে থাকে। তখন ক্রিশ বলে তুমি আবার আমার জামা কাপড় গোছাচ্ছ কেন, একটু আগেই তো আমরা একসাথে জামা কাপড় গুছিয়েছি। ভানি তখন বুঝতে পারে তার রোগটি তাকে পেয়ে বসেছে। এদিকে ক্রিশও বুঝতে পারে ভানির কিছু একটা হয়েছে, তাই সে যাবার আগে ভানিকে জিজ্ঞাসা করতে থাকে কি হয়েছে তোমার, আমাকে খুলে বলো। কিন্তু ভানি কিছু না বলে হাসি মুখে তাদেরকে বিদায় দেয়। এর পরের সিনে আমরা দেখতে পাই ভানি পার্টিতে যোগ দিতে গেছে। মহেশ সেখানে ভানিকে তাদের অতীতের একসাথে কাটানো সময়ের কথা বলতে থাকে এবং ভানিকে ইউজ করার জন্য তাকে পটাতে থাকে। আর এই মুহূর্তে ভানির সাথে একটা অদ্ভুত ঘটনা ঘটে যায়। যেমনটা ডক্টর বলেছিল, সে তার অতীত ও বর্তমান গুলিয়ে ফেলবে। সে বুঝতে পারবে না কোনটা অতীত আর কোনটা বর্তমান। ভানি বর্তমানে সবকিছু ভুলে যায়। সে ভাবে সে হয়তো এখনো মহেশের সঙ্গে রিলেশনশিপে আছে। সে মহেশকে বলে আমরা তো বিয়ে করতে চলেছি তাই না? তখন মহেশ বলে আমরা বিয়ে করব, তুমি কি মজা করছো? ভানি তখন রেগে বলে মানে, তুমিই তো আমাকে বলেছিলে আমরা বিয়ে করব, তোমার বাবা মা কি তোমাকে কিছু বলেছে? মহেশ তখন বলে এসব বিষয়ে আমরা পরে কথা বলবো, তুমি এখন আমার হাতটা ছাড়ো। ভানি তখন উচ্চ স্বরে বলতে থাকে পরে কেন কথা বলতে হবে, যা বলার এখনই বলো। এদিকে পার্টিতে থাকা সবাই এই বিষয়গুলো দেখছিল। এমন সময় মহেশের ওয়াইফ সেখানে চলে আসে এবং সে মহেশকে বলে কি হয়েছে? মহেশ তখন বলে আরে কিছু না, ও আমার অফিসের একজন এমপ্লয়, চাকরি চলে যাচ্ছে তো তাই এসব সিন ক্রিয়েট করছে। এসব দেখে ভানি খুব কষ্ট পায়, কারণ সে বর্তমানে নেই। সে ভাবছে মহেশ তাকে এখনো ভালোবাসে, তাহলে কেন তাকে ধোকা দিচ্ছে? এগুলো ভাবতে ভাবতে ভানি পার্টি থেকে বের হয়ে যাচ্ছিল, কিন্তু যাওয়ার সময় ভানি হোঁচট খেয়ে পড়ে যায় আর তার ব্যাগটাও সেখানে ফেলে রেখে চলে যায়। এদিকে ক্রিশ ভানিকে বারবার কল দিতে থাকে, কিন্তু ফোনটা ছিল সেই ব্যাগে। তখন সেখানকার সিকিউরিটি কলটা রিসিভ করে এবং ক্রিশকে সেখানে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বলে। এই সব শুনে ক্রিশ তার প্রোগ্রাম ক্যান্সেল করে সেখানে চলে আসে এবং ভানির ব্যাগ থেকে মেডিকেল রিপোর্টটা দেখতে পায়। তখন সে জানতে পারে ভানি আলজাইমারে ভুগছে। তো তারপর ক্রিশ প্লেগ্রাউন্ডে এসে ভানিকে খুঁজে পায়। তখন ভানি তাকে বলে সব তো জেনেই গিয়েছো তাই না, তাহলে আবার এখানে কেন এসেছো? ক্রিশ তাকে বলে তোমার কি মনে হয় তুমি অসুস্থ হয়ে গিয়েছো তাই বলে আমি তোমাকে ছেড়ে দিব? পৃথিবীতে অনেক ভালো ডাক্তার আছে, তোমাকে তাদেরকে দেখাবো, দেখো তুমি সুস্থ হয়ে যাবে। ভানি বলে কিচ্ছু ঠিক হবে না, যে ডাক্তারকেই দেখাও না কেন সবাই বলবে ধীরে ধীরে আমার স্মৃতিশক্তি নষ্ট হয়ে যাবে। যার জন্য আমি নতুন করে বাঁচতে শিখেছি, যাকে আমার মন প্রাণ দিয়ে ভালোবেসেছি, তাকেই আমি আস্তে আস্তে ভুলে যাব। তুমি চলে যাও ক্রিশ, তোমার একটি সুন্দর ভবিষ্যৎ রয়েছে, আমি সেটাকে নষ্ট করতে চাই না। ক্রিশ বলে জাহান্নামে যাক আমার ভবিষ্যৎ, আমি শুধু এখন এই বর্তমানটাকেই দেখতে পাচ্ছি। কি আর হবে, তুমি একটা স্মৃতি ভুলে যাবে, তাতে কি হয়েছে? আমরা 10টা স্মৃতি তৈরি করব। তুমি যতবার স্মৃতি ভুলে যেতে থাকবে আমরা ততবার নতুন নতুন স্মৃতি তৈরি করতে থাকবো। আমি তোমাকে ভালোবাসি আর যে কোনো মূল্যে আমি তোমার সাথেই থাকতে চাই। ক্রিশের মুখ থেকে এসব কথা শুনে ভানি ক্রিশকে জড়িয়ে ধরে অঝরে কাঁদতে থাকে। এরপর ভানিকে আবার ডাক্তার দেখানো হয়। ডাক্তার বলে ওকে টেনশন মুক্ত থাকতে হবে, সব থেকে ভালো হয় যদি ওকে দূরে কোথাও থেকে ঘুরে আনা হয়। ক্রিশ তখন ভানির বাবা মার কাছ থেকে পারমিশন নেয় এবং ভানিকে দূরে শান্ত নিরিবিলি একটি জায়গায় নিয়ে যায়। সেখানে তারা খুব সুখে শান্তিতে সময় কাটাতে থাকে। এরপর ক্রিশের ব্যান্ডের এক বন্ধু ওকে জানায় সামনে বড় একটি মিউজিক কনসার্ট রয়েছে এবং ওকে সেখানে যেতে হবে। তো
পরবর্তীতে ক্রিস ভানিকে নিয়ে সেখানে যায়। এই প্রথম ক্রিস এত বড় কোনো লাইভ কনসার্টে পারফর্ম করবে, কিন্তু ক্রিস একটু নার্ভাস ফিল করছিল, তাই ভানি তাকে সাহস যোগাতে থাকে এবং বলে আজ তোমার জয়ের দিন, তুমি স্টেজে পারফর্ম করবে আর আমি দর্শক সারিতে দাঁড়িয়ে প্রাণ ভরে উল্লাস করব। এরপর ক্রিস স্টেজে উঠে যায় পারফর্ম করার জন্য, আর ভানি ভিডিও করতে থাকে। আর তখনই সে মহেশকে সেখানে দেখতে পায়, আর এই মহেশকে দেখে সে তার অতীত আর বর্তমান আবার গুলিয়ে ফেলে। মহেশ এগিয়ে এসে বলে আমি তো এই শোটি স্পন্সর করেছি, কিন্তু তুমি এখানে কেন? ভানি তখন বলে আমার তো এখানেই থাকার কথা, আমি তো তোমার জন্যই এখানে এসেছি। মহেশ ভাবে ভানি হয়তো আবার তার সংস্পর্শে আসার চেষ্টা করছে। এদিকে ক্রিস পারফর্ম করার সময় দর্শকদের ভেতরে ভানিকে খুঁজতে থাকে, কিন্তু সে ভানিকে কোথাও দেখতে পায় না, কারণ মহেশ ভানিকে মেকআপ রুমে নিয়ে গেছে এবং সে ভানির সাথে রোমান্স করার চেষ্টা করতে থাকে। এমন সময় ক্রিস সেখানে চলে আসে। ক্রিস বুঝতে পারে ভানি হয়তো আবার অতীতের সাথে বর্তমান গুলিয়ে ফেলেছে, তাই সে এখানে এসেছে। কিন্তু সে যখন ভানিকে তার সাথে আসতে বলে, ভানি তখন মহেশের পিছনে গিয়ে দাঁড়িয়ে থাকে। দেখে মনে হচ্ছিল ভানি ক্রিসকে চিনতেই পারছে না। ক্রিস তখন ভানিকে জোর করে নিয়ে যেতে চায়, কিন্তু মহেশ ক্রিসের সাথে ফাইট বাঁধিয়ে দেয় এবং সে মহেশকে মেরে পুরো শুইয়ে দেয়। কিন্তু এখানে সব থেকে বড় টুইস্টটা ঘটে, যে তাকে সব থেকে বেশি ভালোবেসেছিল সেই ভানি তাকে ছুরি মারতে আসে। ভানি ক্রিসকে বলে তুই মহেশকে ছেড়ে দে, নইলে আমি তোকে মেরে দিব। ক্রিস বুঝতে পারে ভানি তাকে ভুলে গিয়েছে এবং হঠাৎই ভানি ক্রিসের হাতে ছুরি মেরে দেয়। এটা দেখে মহেশ সেখান থেকে পালিয়ে যায়। ভানিও মহেশের পেছনে যেতে চাচ্ছিল, কিন্তু ক্রিস তাকে আটকে রাখে। এরপর তারা বাসায় চলে আসে। ক্রিসের বাবা তাকে বলে তোর মা মারা যাওয়ার পর যখন তোর হাত আমার ধরা উচিত ছিল, তখন আমি মদের বোতল ধরেছিলাম। তুই আমার মতো ভুল করিস না, নিজের ভালোবাসার মানুষের জন্য নিজের জীবনটা নষ্ট করিস না। এই কথা বলে সে সেখান থেকে চলে যায়। তো পরের দিন সকালে ভানি ঘুম থেকে উঠে ক্রিসকে বলে আজ তো তোমার শো আছে, সেখানে যাবে না? ক্রিস বলে শো তো গতকাল হয়ে গেছে ভানি। ভানি বুঝতে পারে সে সব ভুলে গেছে। সে ক্রিসকে জিজ্ঞাসা করে গতকালের শো কেমন হয়েছিল। ক্রিস তখন ভানিকে একটি গল্প বলে। সে বলে আমি যখন স্কুলে ছিলাম তখন আমার একটি বন্ধু ছিল, সে সবসময় নিজের জগতে থাকতো। রাগ এবং ফ্রাস্ট্রেশন ওকে দিন দিন শেষ করে দিচ্ছিল। এমন সময় ওর একটি মেয়ের সাথে পরিচয় হয়। ও ওই মেয়েটির কাছ থেকে ভালোবাসা পায়। ও ভাবতে থাকে এই মেয়েটি যদি ওর সাথে থাকে তাহলে হয়তো ও পুরো দুনিয়াটা জিততে পারবে, কিন্তু সেই মেয়েটা এখন চলে যাচ্ছে। ভানি বলে কোথায় যাচ্ছে? ক্রিস বলে অনেক দূরে, যেখানে ও কখনোই যেতে পারবে না। যাই হোক, এমন সময় ক্রিসের মনে পড়ে আজ তোর ব্যান্ডের বন্ধুদের সাথে দেখা করার কথা। তখন ক্রিস সেখান থেকে উঠে যেতে চায়, কিন্তু ভানি তার হাত ধরে বলে আমার হাতে এখনো কিছু সময় আছে, আর এই সম্পূর্ণ সময়টুকু আমি শুধু তোমাকেই ভালোবাসতে চাই। তবে ক্রিস এখানে বুঝতে পারে ভানি তাকে মহেশ ভাবছে। একটু ভেবে দেখো, যে মানুষটাকে সে নিজের থেকেও বেশি ভালোবেসেছে সেই মানুষটাই তাকে অন্য কেউ ভেবে ভালোবাসছে। সেই মেয়েটি তাকে ভুলে গিয়েছে। এই বিষয়টা কতটা কষ্টের হতে পারে সেটা হয়তো শুধু ক্রিসই বুঝতে পারছে। সত্যি মুভির এই জায়গার আবেগটা পুরো অন্য লেভেলের ছিল। যাই হোক, এরপর ক্রিস ওর ব্যান্ডের মেম্বারদের সাথে দেখা করতে আসে আর বলে আমার পক্ষে আর ব্যান্ডের সাথে থাকা সম্ভব হচ্ছে না, আমি ব্যান্ড ছেড়ে দিচ্ছি। তখন ক্রিসের ফ্রেন্ড ওকে বলে দেখ ভানির দায়িত্ব তোর না, এর জন্য ওর ফ্যামিলি আছে, তুই ওকে ছেড়ে দে আর আমাদের সাথে চল, যেখানে তোর সাকসেস তোর জন্য অপেক্ষা করছে, লাখ লাখ মানুষ তোর নাম নিচ্ছে। ক্রিস তখন বলে কিন্তু ওখানে তো ভানি থাকবে না, তাই না? ও আমার নাম নেবে না, বরং দিন দিন ও আমাকে ভুলে যাচ্ছে, কিন্তু আমি ওকে কখনো ভুলবো না। ও আমাকে যতটা ভালোবাসা দিয়েছে তা আমি আর কোথাও পাবো না, আর আমি ওকে ছাড়তেও পারবো না, আমি ওর দুনিয়াতেই থাকবো। এরপর ক্রিস বাসায় ফিরে এসে ভানিকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও পায় না। ভানি যেন পুরো ভ্যানিশ হয়ে গেছে। এরপর ক্রিস ভানির বাবা মাকে জানায় এবং সবাই মিলে থানায় খবর দেয়, কিন্তু এরপর অনেকদিন পার হয়ে গেল ভানিকে আর খুঁজে পাওয়া যায় না। এদিকে ভানিকে খুঁজে পাওয়ার জন্য ক্রিস এখন অপেক্ষা করছে। এরপর ক্রিস ওই বাসায় চলে আসে যেখানে ওরা একসাথে ছিল। তখন সেখানে ও একটা ডায়েরি খুঁজে পায় এবং দেখে এটা ভানির ডায়েরি। ভানি সেখানে একটি গান লিখে গেছে। ডায়েরিটা পেয়ে ক্রিস আবার স্টুডিওতে ফিরে আসে এবং ব্যান্ডের মেম্বারদের বলে এই গানটি কম্পোজ করব, তোরা পুরো দুনিয়াতে এই গানটি ছড়িয়ে দে। আমার বিশ্বাস এই গানটি যদি ভানির কানে যায় তাহলে ও অবশ্যই আবার আমার কাছে ফিরে আসবে। এরপর ওরা গানটি তৈরি করে এবং সিন চলে যায় 1 বছর পর। ক্রিস এখন অনেক বড় একজন সুপারস্টার এবং আজ সে একটি বড় লাইভ কনসার্ট করবে, কিন্তু এখনো সে ভানিকে এক মুহূর্তের জন্য ভুলতে পারেনি। তার বিশ্বাস ভানি একদিন না একদিন তার কাছে ফিরে আসবে। এরপর ক্রিস লন্ডনে যায় একটি শো করার জন্য এবং সেখানে শোর প্রিপারেশন চলছে। এমন সময় বড় স্ক্রিনে ক্রিস একজন চোখ দেখতে পায়, আর চোখ দেখে ক্রিস বুঝতে পারে এটা আর কেউ না, এটা ভানির চোখ। ক্রিস তখন খোঁজ নিয়ে জানতে পারে এই ভিডিওটি মানালি থেকে আপলোড করা হয়েছিল। তাই ক্রিস তার শো ফেলে রেখে ইন্ডিয়ায় চলে আসে এবং সোজা মানালি চলে যায় এবং সেখানে একটি আশ্রমে যায় এবং আশ্রমের লোকেরা তাকে চিনতে পারে এবং তারা ক্রিসকে একটি চিঠি দেয় যেটা ভানি তাকে দিতে বলেছিল। চিঠিতে লেখা ছিল ক্রিস আমি চাই না কখনো তুমি চিঠিটা পড়ো, কিন্তু তুমি যেহেতু পড়ছো তার মানে তুমি সবকিছু ছেড়ে চলে এসেছো, কিন্তু আমি এটা কখনোই চাইনি। যে আমাকে সবকিছু দিয়েছে সে আমার জন্য সবকিছু ছেড়ে দেবে এটা আমি কখনোই মানতে পারবো না। আর এইসব কারণে ভানি ক্রিসকে ছেড়ে অনেক দূরে চলে এসেছিল। ভানি জানতো সে যদি ক্রিসের লাইফে থাকে তাহলে ক্রিস কোনোদিনও সুপারস্টার হতে পারবে না। ভানি চিঠিতে আরো লেখে এখন আমি সবকিছুই ভুলে যাই, তারপরও কেউ যদি তোমার গান গেয়ে ওঠে আমার তোমার কথা মনে পড়ে, তোমার সাথে কাটানো মুহূর্তগুলোর কথা আমার মনে পড়ে যায়। ওই স্মৃতিগুলো আমার মস্তিষ্কে না আমার মনে গাঁথা আছে ক্রিস। আমার মস্তিষ্ক থেকে হয়তো সবকিছু মুছে যাবে, কিন্তু ওই স্মৃতিগুলো আমার মন থেকে কখনো মুছবে না। এরপর ক্রিস সেখান থেকে বাইরে এসে দেখতে পায় ভানি বসে কিছু একটা লিখছে। আসলে ভানি যেহেতু জানতো সে সবকিছু ভুলে যাবে তাই সে ক্রিসের সাথে কাটানো
পুরানো স্মৃতিগুলো লিখে রাখতো। ভানি এখন ক্রিশকে দেখে আর চিনতে পারছে না। পাশে কিছু বাচ্চারা ক্রিকেট খেলছিল। ক্রিশ তখন ভানিকে সেখানে নিয়ে যায় আর সেই কথাগুলো বলতে থাকে যে লেখার জন্য একটি অনুভূতি লাগে, একটা মুহূর্ত লাগে, এবং সেসব কথা বলতে থাকে যেগুলো সে সেই ক্রিকেট গ্রাউন্ডে বলেছিল। এরপরে একটা মিরাক্কেল ঘটে। আসলে বলে না যে ভালোবাসায় সবকিছুই সম্ভব, ঠিক তেমনি হঠাৎ ভানি ক্রিশকে চিনতে পারে এবং দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে। এরপরে সে ভানিকে সাথে করে নিয়ে লন্ডনে চলে আসে এবং তার কনসেপ্টটি কমপ্লিট করে, এবং এরপর সে ভানিকে তার মনের মতো করে সাজিয়ে বিয়ে করে। আর এভাবে তাদের ভালোবাসাটা পূর্ণতা পায়। তো সবশেষ আমরা বুঝতে পারি ভালোবাসা শুধু উপস্থিত থাকার নাম নয়, বরং একে অপরের জন্য নিঃস্বার্থভাবে পথ চলার প্রতিশ্রুতি। সময়, দূরত্ব আর ভুল বোঝাবুঝি আমাদেরকে আলাদা করতে পারে, কিন্তু সত্যিকারের অনুভূতি সব বাধা পেরিয়ে আবার মিলিয়ে দেয়। ভালোবাসা তখনই পূর্ণ হয় যখন আমরা একে অপরের হারানোর ভয় না পেয়ে ধরে রাখার সাহস পাই। তো এই ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে ভুলো না। আশা করি সবাই ভালো থাকবে। টেক কেয়ার।